জি, আহ, ধন্যবাদ। আমি ডক্টর রেজানা করিম স্নিগ্ধা আপনার কাছে প্রথমে আসতে চাই যে একটু পুরনো প্রসঙ্গ থেকে শুরু করি। আজকের রাজনীতির প্রসঙ্গের থেকে আলাদা। জাকসু নির্বাচন আয়োজনে যে কমিশন, সেই কমিশনের আপনি সদস্য ছিলেন। ভোট গণনা চলছে, এমন সময় আপনি পদত্যাগ করেন। অনেকে বলে থাকেন ছাত্রদল যেমন ফলাফল অনুকূলে আসবে না বুঝে শেষ বিকালে ভোট বর্জন করে, আপনিও ছাত্রদল ও বিএনপির সঙ্গে সংহতি রেখে দায়িত্ব থেকে সরে যান। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আপনার পত্রে দলীয়করণ, প্রশাসনিক চাপ, নানা কিছুর কথা বলেছেন, কিন্তু ভোটে কারচুপি হয়েছে কিনা সেটা আমরা আসলে খুব বেশি পরিষ্কার হতে পারিনি। ডক্টর স্নিগ্ধা, আপনি আমাদের একটু এই ব্যাপারটা একটু খোলাসা বা ব্যাখ্যা করবেন কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ খালেদ ভাই। আমার সহ-আলোচকের শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে জাকসু ইলেকশনের ভিতরে কি হয়েছে না হয়েছে, এটা আমি মনে করি যারা এই ইলেকশনটা দূর থেকেও দেখেছেন বা কাছে থেকে দেখেছেন, সেটা একটা অনুমানযোগ্য। একটা ইলেকশনের গণনা কার্য যখন আপনার 33 ঘন্টা 40 ঘন্টা পেরিয়ে যায়, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া না মনে হয়। এটা যে কোনো মানুষের বোঝার কথা। ভেতরের অনেক অ্যানোমালিজ আছে। আমার বক্তব্য যেটা ছিল যে জাকসু ইলেকশনটা একটা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিকই সীমাবদ্ধ থাকার কথা। সেই ইলেকশনটাকে আপনি অতিমাত্রা রাজনীতিকীকরণ করা এবং সেটার সাথে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, আপনি যদি একটু বলেনও যে এটা আসলে জাকসু থেকে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল একটা পর্যায়ে, যে যখন আমার মনে হলো যে কিছু কিছু ধরেন অভিযোগও আছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে সেটার সলিউশন হওয়ার কথা, নির্বাচন কমিশনের বসে একটা সিদ্ধান্ত নেয়ার কথা। কিন্তু বিষয়গুলো ওগুলোর এই প্রসেসের মধ্যে যখন হচ্ছিল না, অথবা মনে হচ্ছিল যে কেবলই একটা সিগনেচারি পাওয়ার রেখে দেওয়া, অথবা কিছু বেনিফিট নেয়ার সুযোগ পাওয়া। বেনিফিট এই অর্থে বলছি যে ধরেন আমি যে একটা চাকরি করি, একটা একটা প্রশাসনিক ব্যবস্থাপনার একটা ভালো সম্পর্ক থাকে প্রত্যেকের সাথে, আমাদের প্রত্যেকে একটা সম্পর্ক থাকে, তো সেই জায়গাটাতে ব্যাপারগুলো কি এরকমই হবে, নাকি কোনো না কোনো জায়গায় কিছু ইথিক্যাল দায়বদ্ধতাও তৈরি হয়? আমার স্টুডেন্টরা অভিযোগ করছে, আমার শিক্ষার্থীরা অভিযোগ করছে, আমার সহকর্মীরা অভিযোগ করছে। হতে পারে সে অভিযোগ সত্য অথবা মিথ্যা, কিন্তু সেটা তো একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে আসতে হবে এবং আপনি এটা বলবেন। কিন্তু সেই ঘটনাটা কিরকম করে ঘটেছে কিনা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এবং আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে আসলে আমি এখনো মনে করি যে ডাকসু বা জাকসু ইলেকশনে, ডাকসুর কথা তো আমরা ভিন্নভাবে বলবো, জাকসু ইলেকশনের ক্ষেত্রে আমি এখনো মনে করি একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি বা তার নেতৃত্ব সেটুকু পর্যন্ত যথেষ্ট। কিন্তু এর বাইরে ধরেন স্টেট বা অন্য কোনো পক্ষের ইন্টারভেনশন, এবং এতটাই ইন্টারভেনশন যেটা কোনো স্বাভাবিক বলে আমার মনে হয় না। আমার একজন সহকর্মীর মৃত্যু, আপনি চিন্তা করে দেখেন, আমার একজন সহকর্মীর মৃত্যু যে কোনো অর্থেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সেটা নিয়েও দেখা গেছে নানা ধরনের কথোপকথন হয়েছে। তো একটা পর্যায়ে যে মনে হয়েছে যে জীবনের, আমি তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই না? তো একটা এখানে জীবন বলেন, এথিক্স বলেন, মোরালিটি বলেন, এই বিষয়গুলা মনে হয়েছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এত কিছু বিসর্জন দিয়ে একটা ইলেকশন করে যেতে হবে, এতে করে দলীয় ট্যাগ দেওয়ার যে প্রক্রিয়াটা আপনি বললেন, আমি জানি না কবে বিএনপি আর কবে আওয়ামী লীগ। ইটস নট মানে ইন মাই কেস, কারণ আমি আসলে হাসপাতালে ছিলাম, আমার সুযোগ ছিল সেখানে নাই যাওয়া, ঝামেলা থেকে অ্যাভয়েড করা, কিন্তু সেটা তো আমি করিনি। তো কিছু কিছু জায়গা থাকা উচিত, আর অ্যানোমালিস তো প্রচুর আছে। আর ভেতরের ব্যাপারটা হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি এখনো মনে করি যে যদি আপনার এই পুরো বিষয়টাকে আপনি দূর থেকে বলেন বা ভেতর থেকে বলেন, যারা এটার পার্টিসিপেটরি অর্থাৎ স্টুডেন্টস, একটা ইলেকশনের 4টা শিক্ষার্থী পর্ব যখন সেই ইলেকশনটাকে বর্জন করে, একটা ইলেকশনের কমিশনের 2জন মেম্বার যখন সেখান থেকে চলে যায়, একটা ইলেকশনের গণনা কার্য যখন 30-40 ঘন্টা পেরিয়ে যায়, এই সব কিছুকে কি কতখানি স্বাভাবিক প্রক্রিয়াতে দেখা যায়, এটাই একটা প্রশ্ন। ওকে, ডক্টর সিংদা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব রেজাউল করিম রনির কাছে আসি। জনাব রেজাউল করিম রনি, আমরাও আজকের আলোচনাটা শুরু করার আগে একটু আপনাকে নিয়ে একটু প্রশ্ন করতে চাই। আজকের অনুষ্ঠানে যখন আপনি আসবেন, আমরা যখন এই ঘোষণা দিয়েছি তখন বিভিন্ন মতামত এসেছে। এর মধ্যে একটি মতামত আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা হাওয়ার্ড টাইমস নামে একটা, হাওয়ার্ড টাইমস,
ওই এই আইডিটা থেকে আমরা একটা মন্তব্য করা হয়েছে, রেজাউল করিম রনি, আমি কোট করছি জনাব রনি, আপনি একটু মন্তব্য করবেন, যে রেজাউল করিম রনি বিএনপির পক্ষে ঘাপটি মেরে আছেন আসলে জামায়াতের হয়ে, আমরা কেন আপনাকে দাওয়াত করছি তার সমালোচনা করছেন তিনি। এখন আপনাকে আমরা দেখেছি যে আপনি সব সময় গত, যদি আমি 7-8 বছরের কথাও বলি, আমি গত 7-8 বছর ধরে আপনি দীর্ঘদিন যাদেরকে আমরা ইসলামপন্থী বলছি তাদের রাজনৈতিক অধিকার নিয়ে আপনি সোচ্চার। আপনি একই সঙ্গে জামাতে ইসলামীকেও খুব নিষ্ঠুর এবং নির্দয়ভাবে সমালোচনাও করে থাকেন। আপনার অবস্থানটা নিয়ে যে এই কৌতূহল, সেইটা নিয়ে আমাদের আরেকটু পরিষ্কার করবেন কিনা। আপনি কি আসলে বিএনপির পারপাস সার্ভ করছেন, জামায়াতের পারপাস সার্ভ করছেন, বা আপনার রাজনৈতিক মতাদর্শটা যদি একটু বলেন জনাব রেজাউল করিম রনি। জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এবং সবচেয়ে বিরক্তিকর কাজ হইলো নিজের পজিশন ব্যাখ্যা করা, যেহেতু আমি একজন রাইটার থিঙ্কার। আমি সকালে বিএনপি, বিকালে আপনার জামাত, রাতে এনসিপি, হ্যাঁ আবার কোনো দলই না, এরকম হইতে পারে। দেখেন বেসিক্যালি আমি যেটা, আমার যে ধারণাটা আমি বলতে চাই এখানে আমার পজিশনের ব্যাপারে, সেটা হলো আমি সবসময় ফোকাস রাখি পলিটিক্সটা কে করতেছে প্রপারলি, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এখানে পলিটিক্সটা কে করতেছে আমি তার আলোকে কথাবার্তা বলি, আমি দলের আলোকে কথাবার্তা বলি না। আর এখন যেটা হচ্ছে, হ্যাঁ আমি যখন 13-14 সালে জামাত ইসলামের এই আপনার নেতাকর্মীদের যেভাবে ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় হাসিনা যেটা বিচার নিয়ে রাজনীতি করার চেষ্টা করলো, তখন যখন আমি এটার সমালোচনা করলাম তখন কিন্তু আমাকে জামাতের দালাল বলা হয়েছে। হ্যাঁ, তো তারপরে এখন যখন আমি জামাত ইসলামের বিভিন্ন কার্যক্রমের, ধরেন তার পিআর ইস্যু বলেন, তারপরে তার যে পলিটিক্যাল ট্যাকটিক্স, হ্যাঁ সেটার যখন আমি সমালোচনা করছি, এবং আমি যখন এখানে একটা ডেমোক্রেটিক ভ্যালু বেস মূল্যবোধ ভিত্তিক রাজনীতির কথা বলছি, আমি কোনো মতাদর্শিক রাজনীতিকে এখানে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছি না। আমার প্রথম থেকে পজিশন সেটা ছিল যে রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি বা মতাদর্শ থাকবে সমাজে। সেই একই পজিশনের কারণে যখন আমি জামাত ইসলামের সমালোচনা করছি তখন আমাকে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং বিএনপি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এবং বিএনপি হওয়া এখন হলে এমন একটা ডিসক্রেডিটের ব্যাপার, ঠিক আওয়ামী লীগের আমলে যেরকম আপনার জামাত বিএনপি ত্যাগ করে আপনাকে এলিমিনেট করার একটা সংস্কৃতি ছিল, এখন কেউ যদি বিএনপি হয় তাহলে অ্যাজ ইফ তার আসলে কথা বলার কোনো রাইট থাকবে না, সে আপনার ভারতের দালাল হয়ে যাবে, রয়ের এজেন্ট হয়ে যাবে, এবং অবশ্যই ইসলাম বিরোধী হয়ে যাবে। এই যে ন্যারেশন, এই ন্যারেশনের বিরুদ্ধে আমি দাঁড়ানোর কারণে, হ্যাঁ আমাকে যদি এখন বিএনপি পন্থী মনে হয় খুবই ভালো, কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশকে সেভ করার জন্য একটা গণতান্ত্রিক, লিবারাল, ডেমোক্রেটিক, ভ্যালু বেসড মধ্যপন্থার রাজনীতি আমার লাগবে। সেটা বিএনপি করুক, এনসিপি করুক, গণসংহতি করুক, যে দলই করুক, তার সাথে তো আমার অ্যালাইন হবে, কাছাকাছি হবে। দেখেন আমি অলওয়েজ ফোকাস দেই রাজনীতিতে, রাজনীতি এবং দল আলাদা করি। সো যে রাজনীতিটা আপনার প্রপোজ করবে যেই দল, এবং সেটা যদি আমার পজিশনের সাথে মিলে যায়, তখন আমাকে সেই দলের মনেই হইতে পারে। কিন্তু আবার আমি বলি, আচ্ছা একটু শেষ করি খালিদ ভাই এখানে, আবার আমি যদি ধরেন বিএনপি করিও, কি সমস্যা? ধরেন আমি বিএনপি করি, যারা অভিযোগ করছে, হ্যাঁ উনি, বা ধরেন আমি জামাত করি, সো হোয়াট, কি সমস্যা? একজন রাইটার অলওয়েজ ডেঞ্জারাস। সে যখন মিথ্যা বলে সে ডেঞ্জারাস, যে সে যখন সত্য বলে তখনও সে ডেঞ্জারাস। ফলে আমি কোন দল করি এটা ইম্যাটেরিয়াল আপনাদের জন্য, যারা দর্শক শ্রোতা বা আমার পাঠক, আপনারা যারা আমার কথা শুনবেন বা গুরুত্বপূর্ণ মনে করবেন, আমি কি খাই, কোন বাজার করি, হ্যাঁ আমি কি বক্তব্য দিচ্ছি, আমি কোন পলিটিক্স করছি, সেটা জরুরি। জি জনাব রনি, আমরা আমাদের রাজনৈতিক দলগুলো, আপনি ঠিক জায়গায় এসেছেন। আমরা ডক্টর স্নিগ্ধার কাছে এটা জানতে চাইবো যে এখন ঘটনাটা হয়েছে কি, আপনি যদি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের হয়ে নিজেকে পরিচয় দেন, তার ফলে আমরা যারা আপনাদের দেখি তাদের পক্ষে সুবিধা হয় ওই দলের অকাজ কুকাজগুলির দায় দায়িত্ব আপনাদের দেওয়ার। এখন সেগুলি আপনাকে দিতে পারতেছি না আমি। আবার আপনি খুব সুখ নিয়ে সবার সমালোচনা করে বেড়াইতেছেন, এটা একটা আমাদের কাছে একটু প্রবলেমেটিক মনে হয়। আপনি যদি বলতেন প্রবলেমেটিক হবে, কারণ হচ্ছে আমরা তো আপনাকে পাচ্ছি, আপনাকে সমালোচনা করতে পারতেছি না, আমরা আপনাকে সমালোচনা করতে পারতেছি না সেই অর্থে। ধরেন বিএনপির কুকর্মের দায় আপনাকে দিতে পারতেছি না, কারণ হচ্ছে আপনি তো বিএনপি করেন না। আবার জামাতের কুকর্মের দায় আপনাকে দিতে পারতেছি না, আপনি জামাত করেন না বইলে আপনি এবার বলতেছেন। আবার আপনি যদি ভিতরে করেন, সেইটা আবার একটু প্রবলেমেটিক মনে হয় আর কি। মানে আমি ওই জায়গা থেকে বললাম, আমার কাছে মনে হয় না রনি, আপনি কিন্তু ভিতরে করার কিছু নাই। আমি আপনাকে বলি, এই আবার একটা খুবই ভালো প্রশ্ন করছেন। আমি দেখেন এতদিন আমরা কি দেখছি, সমস্ত লোক
আওয়ামী লীগ করতো কিন্তু নিরপেক্ষ বুদ্ধিজীবী, জাতির বিবেক হয়ে যেত আওয়ামী লীগ করার পরেও। তা আওয়ামী লীগ করার পরেও তার তো জাতির বিবেক হইতে কোনো সমস্যা হয় নাই, কারণ আমাদের মিডিয়াতে এটা গ্রহণযোগ্য ছিল, কালচারের মধ্যে এটা গ্রহণযোগ্য ছিল। ধরেন সুভাষ সিংহ রায় বুদ্ধিজীবী হিসাবে তো ইয়া হইতো, এবং তারা আওয়ামী লীগকে ডিফেন্ড করতে কিন্তু রনি আমি একটু কারেকশন করি, আমি সুভাষ বলি সিংহ আপনি রায়কে পয়েন্টটা বুঝতে একদম আওয়ামী Right. লীগের লোকই ধারণা করে নেওয়া হয়েছে, তাকে কোনোদিন একটা ধারণা করে না হতো। ধরেন আনিসুজ্জামানকে আপনি কি একদম আওয়ামী লীগের লোক বলতে পারবেন? জাতির বিবেক, কিন্তু আওয়ামী লীগের পারপাস সার্ভ করতো না, সে করতো। হ্যাঁ, তার এরকম আছে। আপনি ধরেন সে আওয়ামী লীগ হইতো, তাতেও সমস্যা নাই, কিন্তু মুশকিলটা হইলো আমাদের এখানে, হ্যাঁ আপনি যেটা বলছেন এটা গুরুত্বপূর্ণ, যে তলে তলে করা, গোপনে করা না। গোপনে করার ব্যাপার না, আমার পজিশনটা পরিষ্কার। আমি বাংলাদেশপন্থী রাজনৈতিক চর্চা বিকাশের একজন থিঙ্কার রাইটার। আমার সমালোচনা করতে হবে দলের পয়েন্ট থেকে না, যে আমি বিএনপির পক্ষে কেন দালালি করছি, কেন জামাতের পক্ষে বা কেন এনসিপির পক্ষে, এই জায়গা থেকে না। আমার সমালোচনার পদ্ধতি পিওরলি মেথোডোলজিক্যাল, যে আমি যেমন ধরেন আমি বলতেছি যে রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে। আচ্ছা একটু